Assalamu alaikum. Welcome to the National University online video class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a resource person. Please maintain the health rules. I am Mr. Sabina Yasmin, lecturer Islamic History and Culture, Rajshahi Government Women's College, Rajshahi. Subject Islamic History and Culture, BA Honours, fourth year, course code 241605. Name of course, Development of Muslim Art and Painting. Lecture number 3. Title of the lecture, characteristics about Timorid, Safavid and Zalairiid painting. সুপ্রিয় শিক্ষার্থী, সিলেবাসের অন্তর্ভুক্ত আমাদের আজকের আলোচ্য বিষয় 15 শতকের তৈমুরীয় চিত্রকলার পর্যালোচনা, তৈমুরীয় চিত্রকলার বৈশিষ্ট্য, সাফাভি চিত্রকলার বৈশিষ্ট্য এবং জালাইরীয় চিত্রকলার বৈশিষ্ট্য। প্রথমে আমরা 15 শতকে তৈমুরীয় চিত্রকলার পর্যালোচনা করব। শুরুতে তৈমুরীয় চিত্রকলা কি? তৈমুর লং যখন পারস্য ও ইরাক জয় করেন এবং তখন বিভিন্ন অঞ্চল থেকে সমরখন্দে বিভিন্ন শিল্পীরা সমবেত হতে থাকেন। তৈমুর লং সমরখন্দে এই চিত্রকলার শুভ সূচনা করেন। সেখানে পাণ্ডুলিপি চিত্রায়নের পরিবর্তে আলংকরিক স্থাপত্য চিত্রায়নের বেশি জোর দেওয়া হয়। তৈমুরীয় যে প্রথম পাণ্ডুলিপি সেটি ইস্তাম্বুলের লাইব্রেরিতে সংরক্ষিত রয়েছে এবং সমরখন্দে সেটি ছিল প্রথম নিদর্শন। তৈমুরীয় চিত্রকলাকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি: তাবরিজ বিদ্যাপীঠ বা চিত্রকলা এবং সিরাজ এবং হিরাত। তার মধ্যে প্রথমে আমরা আলোচনা করব তাবরিজ চিত্রপীঠ বা চিত্রশালা। সেটিতে প্রথমে শাহনামা, যেটি ক্যাভরকিয়ানে সংগ্রহ রয়েছে, এবং তাবরিজ চিত্রকলা সম্পর্কে আমরা যদি বলি, তৈমুর লং যখন তাবরিজ দখল করেন সেখানকার শাসনকর্তা ছিলেন কারা ইউসুফ। তারই পৃষ্ঠপোষকতায় মূলত সেখানে তাবরিজ চিত্রশালার শুভ সূচনা হয় এবং ইউসুফের পুত্র ইস্কান্দার এবং জাহান শাহর ঐকান্তিক প্রচেষ্টা এবং পৃষ্ঠপোষকতায় তাবরিজ চিত্রপীঠ প্রতিষ্ঠিত হয় এবং বাগদাদ যে চিত্রকলা রয়েছে তার প্রভাব এই তাবরিজ চিত্রকলায় দেখা যায়। প্রথমে যে চিত্রকলাটি চিত্রায়িত হয়েছে সেটি হচ্ছে শাহনামা, সেটি ক্যাভরকিয়ানে সংগৃহীত রয়েছে। এই পাণ্ডুলিপিটি 1388 থেকে 89 খ্রিস্টাব্দের মধ্যে চিত্রায়িত হয়েছে এবং এটি তৈমুরকে এই চিত্রায়নে তৈমুরকে তাঁবুর মধ্যে দেখা যাবে। এরপর আসি তারিখি জাহান ঘুষা। এটি 1438 খ্রিস্টাব্দে চিত্রায়িত হয়েছে এবং এটি প্যারিস বিব্লিওথেক ন্যাশনাল লাইব্রেরিতে সংরক্ষিত রয়েছে এবং আতা মালিক জোয়াইনি এটি অনুলিপি তৈরি করেন এবং এতে 6টি মিনিয়েচার রয়েছে। এরপর আসি শাহনামা, যে প্যারিসে অবস্থিত। সেখানে 1430 খ্রিস্টাব্দে এটি চিত্রায়িত হয় এবং প্যারিস বিব্লিওথেক ন্যাশনালে সেটি সংরক্ষিত রয়েছে এবং এখানে স্পেনের রানী আলেকজান্ডারকে অভ্যর্থনা জ্ঞাপনের যে দৃশ্যাবলী সেটি তুলে ধরা হয়েছে এবং এখানে একটি চিত্র রয়েছে যেখানে ফরিদুনের পুত্র ইরিস তার ভ্রাতৃদ্বয় কর্তৃক হত্যার যে দৃশ্য সেটি তুলে ধরা হয়েছে। এরপর আসি নিজামের খুসরু। এই চিত্রে নিজামি খামসার যে খামসা রয়েছে সেখানে খসরু এবং শিরিনকে স্নানরত অবস্থায় আবিষ্কার করা যে বিস্ময় প্রকাশ, সেই চিত্রটি এখানে তুলে ধরা হয়েছে। এখানে একটি চিত্র দেখা যাচ্ছে যে চিত্রেও কি হচ্ছে শাহনামার মিনিয়েচার, যেটি প্যারিসে রয়েছে। এখানে ফরিদুনের পুত্র ইরিসের যে হত্যাকাণ্ড সেই চিত্রটি তুলে ধরা হয়েছে। এখানে পঞ্জীভূত মেঘ, স্পঞ্জের আকারে পাহাড় পর্বতের দৃশ্য, গুল্মলতা বৃক্ষ, সাইপ্রাস বৃক্ষ এবং আকাশকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং এখানে সাইপ্রাস বৃক্ষগুলোকেও তুলির আঁচড়ে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।
পাশের চিত্রটি হচ্ছে নিজামীর খসরু এবং শিরিনের যে চিত্র সেটি দেখানো হয়েছে। এখানে অর্ধনগ্ন বা নগ্ন অবস্থায় স্নানরত শিরিনকে দূরের পাহাড়ের পাদদেশ থেকে সুউচ্চ মিনার থেকে দেখছেন। খসরু যখন তাকে এই অবস্থা দেখেন এবং বিস্ময় প্রকাশ করেন এবং ঠোঁটে হাত দিয়ে তিনি চুপ করার জন্য বলা হয়েছে। এখানে সাইপ্রাস বৃক্ষ দেখানো হয়েছে, স্পঞ্জের মতো পাহাড়ের দৃশ্য দেখানো হয়েছে এবং হালকা সোনালী রং ব্যবহার করে আকাশকে নির্দেশ করা হয়েছে, যেটি সন্ধ্যার আকাশকে চিহ্নিত করা হয়েছে এবং অদূরে বিশ্বস্ত শিরিন একটি ঘোড়াকে দেখা যাচ্ছে, যেটি প্রবাহমান ঝর্ণাধারা দেখানো হয়েছে। এখানে যে কুঁজ ব্যবহার করা হয়েছে, যেটি চীনা প্রভাব বলে পরিলক্ষিত হয়। এই চিত্রটিও অত্যন্ত অনবদ্য এবং খুবই সুন্দর। এরপর আসি সিরাজ চিত্রশালা। সিরাজ চিত্রশালায় অনেকগুলো পাণ্ডুলিপি চিত্রায়ন করা হয়েছে। এখানে সিরাজ চিত্রশালায় শাহরুখের পুত্র ইব্রাহিমের পৃষ্ঠপোষকতায় এই সিরাজ চিত্রশালার শুভ সূচনা হয় এবং এখানে অনেকগুলো পাণ্ডুলিপি চিত্রায়িত হয়েছে। তার মধ্যে কবিতা সংকলন, যেটি 1410 খ্রিস্টাব্দে চিত্রায়ন করা হয়েছে। এখানে মামুন বিন মুর্তজা আল হুসাইনি এখানে এই চিত্রায়নটি করেছেন এবং এর মিনিয়েচারের সংখ্যা রয়েছে 38টি। এখানে যে চিত্রকর্মগুলো সবচেয়ে বিখ্যাত সেটি হচ্ছে লাইলির সমাধিতে মজনুর যে আগমনের দৃশ্য সেটি দেখানো হয়েছে, খসরু এবং তার দরবার দেখানো হয়েছে, সিংহকে বধরত খসরুকে দেখানো হয়েছে এবং বাহারামগুর এবং 7টি আবক্ষর যে চিত্রটি এখানে তুলে ধরা হয়েছে। এই চিত্রকর্মটি গুলবেনকিয়ানের সংগ্রহে রয়েছে। এরপর আসি কবিতা সংকলন, যেটি 1410 খ্রিস্টাব্দে চিত্রায়ন করা হয়েছে, যেটি হিরাত এবং সিরাজ দুই চিত্রশালাতে চিত্রায়ন করা হয়েছে। এখানে ইস্কেন্দার সুলতান তার পৃষ্ঠপোষকতায় এই চিত্রকর্মটি চিত্রায়ন হয়েছে। নিজামীর খামসার সাথে এই চিত্রকর্মটির মিল রয়েছে, যেটি ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষণ করা হয়েছে। এরপর আসি নিজামীর খামসা, যেটি 1410 থেকে 20 খ্রিস্টাব্দের মধ্যে চিত্রায়ন করা হয়েছে। কার্টিয়ারের সংগ্রহে রয়েছে এই চিত্রকর্মটি এবং এই চিত্রকর্মটি মূলত কয়েকটি বিখ্যাত চিত্রকর্ম এখানে দেখানো হয়েছে। তার মধ্যে একটি চিত্রকর্ম হচ্ছে কবিতা সংকলনে, যেটি হচ্ছে ইস্কেন্দার সাইরেনদের অর্ধনগ্ন বা নগ্ন অবস্থায় জলকেলির যে দৃশ্য সেটি অবলোকন করছেন পাহাড়ের পিছন থেকে। উকি দিয়ে এটি দেখার দৃশ্য এখানে দেখানো হয়েছে। নিজামীর যে খামসা কাটিয়ারের সংগ্রহ রয়েছে, এটি একটি বিখ্যাত মিনিয়েচার। ইস্কেন্দার স্নানরত সাইরেনদের অবলোকন করছেন। এখানে স্পঞ্জের মতো পাহাড় দেখানো হয়েছে, সাইপ্রাস বৃক্ষ দেখানো হয়েছে এবং তারকাখচিত আকাশ এবং চাঁদ দেখে বোঝা যাচ্ছে এটি কোনো রাতের দৃশ্য, যা স্বল্প রং ব্যবহার করে অত্যন্ত সুন্দরভাবে বিষয়বস্তুকে উপস্থাপন করা হয়েছে। এরপর আসি কাব্য চয়নিকা, যেটি 1420 খ্রিস্টাব্দে চিত্রায়িত হয়েছে এবং বার্লিন স্টেট মিউজিয়ামে সেটি সংরক্ষণ করা হয়েছে। কাব্যচয়নিকার একটি দৃশ্য আছে, যেটি হচ্ছে দারিউশের পশ্চাৎধাবনের সৈন্যবাহিনী প্রত্যাবর্তন এবং সুলতান ছানজার এবং একজন বৃদ্ধ মহিলার কাহিনী আছে এবং খসরু শিরিনকে স্নানরত অবস্থা দেখেছেন। শাহনামা, যেটি 1420 খ্রিস্টাব্দে চিত্রায়ন করেছে এবং বার্লিন লাইব্রেরিতে সেটি সংরক্ষণ করা হয়েছে। এখানে মোট 47টি মিনিয়েচার রয়েছে এবং আবুল ফাতে ইব্রাহিম এর দরবার এখানে দেখানো হয়েছে। এই পাণ্ডুলিপিতে আরেকটি গুরুত্বপূর্ণ মিনিয়েচার হচ্ছে মালির কার্যাবলী গৃহের অন্তঃপুরিকা থেকে যেটা অবলোকন করছেন সেটা দেখানো হয়েছে এবং রাজা গায়ামারাজকে দেখানো হয়েছে। সমুদ্রে রুস্তমকে এই মিনিয়েচারে দেখানো হয়েছে।
এরপর আসি খাজু কিরমানের খামসা, যেটি 1438 খ্রিস্টাব্দে চিত্রায়িত হয় এবং বিভার সংগ্রহে রয়েছে। এই চিত্রকর্মে মোট মিনিয়েচার রয়েছে 10টি। প্রথমে আছে অলঙ্কৃত নামপত্র, যে অলঙ্কৃত নামপত্র তার চার কোনায় চারজন উড়ন্ত দূতীকে দেখা যাবে এবং মাঝখানে ষষ্ঠ ভুজাকার নামপত্র দেখানো হয়েছে। আরেকটি চিত্র হচ্ছে সমুদ্রের যুদ্ধ, যেখানে মিহির বানের মধ্যে সংঘটিত হয়। এটি একটি সামুদ্রিক যুদ্ধের কাহিনী। এটি মূলত প্রথম সমুদ্র যুদ্ধের চিত্র এখানে রয়েছে। এবং নিজামির খামসা, যেটি রয়্যাল ইউনিভার্সিটির লাইব্রেরিতে সংরক্ষণ করা আছে এবং 1439 খ্রিস্টাব্দে এটি চিত্রায়িত হয়। এই পাণ্ডুলিপির যে চিত্রাঙ্কগুলো বিখ্যাত, এর মধ্যে 52টি চিত্র রয়েছে। তার মধ্যে অভিযুক্ত খসরুকে পিতার নিকট আনিত হয় এবং স্নানরত অবস্থায় গৃহর অভ্যন্তরে যে স্নানাগারের দৃশ্য, সেটি প্রথম এই সিরাজ চিত্রশালায় চিত্রিত হয়েছে বলে স্বীকৃত। এবং আরেকটি হচ্ছে পরীদের বাগানের একটি চিত্র এখানে দেখানো হয়েছে এবং অবগুণ্ঠিত মহিলাদের প্রস্তর মূর্তি এই নিজামির খামচার মধ্যে দেখানো হয়েছে, যেটা উপশালায় সংগ্রহ করা হয়েছে। ডানে একটি চিত্র দেখানো হয়েছে, যেখানে প্রাসাদের অভ্যন্তরে একটি স্নানাগার দেখানো হয়েছে, যেখানে নগ্ন এবং অর্ধনগ্ন মহিলাদের যে জলকেলি সেটি দেখানো হয়েছে। এখানে একজন মহিলা বাঁশি বাজাচ্ছেন এবং অন্যরা এখানে অবস্থান করছেন। এবং একটা মজার বিষয় হচ্ছে, এখানে প্রাসাদের যে জানালা, সেই জানালার ফাঁক দিয়ে উঁকি মেরে একজনকে এখানে এই জলকেলিটা অবলোকন করার দৃশ্য তুলে ধরা হয়েছে। এবং স্থাপত্যর যে কারুকার্য, আরবি লিপিতে যে স্থাপত্য দেখানো হয়েছে, সেটিও এখানে তুলে ধরা হয়েছে এবং স্থাপত্যিক যে রীতি কৌশল এবং অলংকারিক যে রয়েছে সেটিও তুলে ধরা হয়েছে। এবং বাহিরে যে বাগানের দৃশ্য, প্রস্ফুটিত গাছ এবং সাইপ্রাস বৃক্ষ পর্যন্ত এখানে দেখানো হয়েছে। এখানে নিজামির খামসায় ইস্কান্দার এখানে স্নানরত নারীদের যে স্নানাগারের দৃশ্য এটি দেখানো হয়েছে। এরপর আসি হীরাত চিত্রশালা। হীরাত চিত্রশালায় বলা হচ্ছে এটি ক্লাসিক্যাল হীরাত। এখানে অনেকগুলো চিত্রকর্ম তুলে ধরা হয়েছে। তৈমুরের মৃত্যুর পর খসরু যখন রাজধানী তাবরিজে নিয়ে আসেন, সেখান থেকে এই হীরাত চিত্রশালার শুভ সূচনা শুরু হয়। গিয়াসউদ্দিন খলিল সৃজনশীল শিল্পী ছিলেন এই হীরাত চিত্রশালার। হীরাত চিত্রশালার প্রাথমিক যুগ 1404 হতে 1468 সাল পর্যন্ত এবং এ সময় অনেকগুলো পাণ্ডুলিপি চিত্রায়িত হয়। তার মধ্যে কয়েকটি সম্পর্কে আমরা আলোচনা করব। আর দ্বিতীয় যুগ হচ্ছে 1468 থেকে 1506 খ্রিস্টাব্দ। এই সময় যে সমস্ত চিত্রকর্ম চিত্রায়িত হচ্ছে তার আমরা আলোচনা করব। এখানে প্রাথমিক যুগের যে চিত্রকর্মটি চিত্রায়িত হয়েছে তার একটি দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। এখানে দেখা যাচ্ছে বাহারাঙ্গুর একজন দরবেশের সাথে দেখা করতে গেছেন। এখানে পত্রবিহীন গুল্ম বৃক্ষ, সাইপ্রাস বৃক্ষ এবং স্পঞ্জের মতো যে পাহাড়ের দৃশ্য তুলে ধরা হয়েছে এবং প্রবাহমান জলধারা দেখানো হয়েছে এবং হরিণের দৃশ্য রয়েছে, যেটি তুলে ধরা হয়েছে। এটি খামসার হীরাত চিত্রকর্ম। প্রাথমিক যুগে 1404 থেকে 1468 সাল পর্যন্ত এখানে কালিলা ও দিমনা প্রথম পাণ্ডুলিপি। নসর আবদুল্লাহ আবুল মালিক কর্তৃক লিখিত এই পাণ্ডুলিপিটির চিত্রায়ন করেছেন খলিল এবং মোট মিনিয়েচার রয়েছে 30টি। এই মিনিয়েচারগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বানর কর্তৃক ডুমুর গাছ থেকে ডুমুর নামে কাছিমের জন্য ফল পেড়ে দেওয়া, বন্দিদশা থেকে মুক্ত একটা ষাঁড়ের দৃশ্য, বক, কাঁকড়া এবং মাছের গল্প, গোস্বামী কর্তৃক
চোর ধৃত এবং সেটা প্রহিত। বৃদ্ধ সিংহ কর্তৃক একটি গাধাকে আক্রমণ করার যে দৃশ্য সেটি তুলে ধরা হয়েছে। কাকের দল পেঁচাকে পুড়িয়ে মারছে সেটি তুলে ধরা হয়েছে এবং বেদের যে পাখি শিকার সেটিও তুলে ধরা হয়েছে। চার বন্ধু কাক, হরিণ, কাছিন এবং ইঁদুরের কাহিনী তুলে ধরা হয়েছে। এটি 1410 থেকে 1420 সালের মধ্যে চিত্রায়িত হয়েছে। কালিলা ও দিমনার যে সংস্কৃত তিনি রচনা করেছিলেন, যিনি হচ্ছেন বিদপাই এবং অনুবাদ করেছিলেন আল মুকাফফা। এর প্রধান আকর্ষণ রয়েছে সেটি হচ্ছে নৈতিক উপদেশ। এরপর আসি শাহনামা, যেটি 1429 থেকে 1430 খ্রিস্টাব্দের মধ্যে চিত্রায়িত হয়েছে। এটি জাফর বাইসনগুরি কর্তৃক লিপিবদ্ধ। এতে মোট মিনিয়েচার রয়েছে 20টি। এরপর আসি খাজু কিরমানের খামসা। এখানে হুমায়ুনের যে সাক্ষাৎ দৃশ্য সেটি তুলে ধরা হয়েছে। এখানে মুখ অবয়ব, মাথার ভূষণ চীনা প্রভাব পরিলক্ষিত হয়, যেটি 1430 খ্রিস্টাব্দে চিত্রিত হয় এবং প্যারিসে সেটি সংরক্ষিত আছে। এরপর আসি শাহনামা, যেটি 1440 সালে চিত্রায়িত হয়, এবং মিরাজনামা, যেটি 1436 খ্রিস্টাব্দে চিত্রায়িত হয়েছে। মিরাজনামায় যেটি বলা হচ্ছে, শাহনামায় খসরু এবং শিরিনের যে স্নানরত অবস্থায় সেটি তুলে ধরা হয়েছে এবং মিরাজনামায় যেখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিদার লাভের জন্য বুরাকে চড়ে সপ্ত স্তর পার হয়ে যাওয়ার যে দৃশ্য সেটি তুলে ধরা হয়েছে, যেটি বিবলিওথেক ন্যাশনালে সংরক্ষণ করা হয়েছে। এখানে আমরা দুটি চিত্র দেখছি। এটি হচ্ছে কালিলা ও দিমনার চিত্র, যেখানে বলা হচ্ছে যে দুটি শিয়ালকে কথোপকথনরত অবস্থায় দেখা যাচ্ছে। এটি মূলত উপদেশমূলক একটি চিত্র। এখানে দেখা যাচ্ছে বৃদ্ধ বানর রাজা কাছিমকে ডুমুর পেড়ে দিচ্ছে খাওয়ার জন্য। এটিও একটি উপদেশমূলক বাস্তবধর্মী একটি চিত্র তুলে ধরা হয়েছে। এরপর আমরা আসি পরবর্তী যুগ 1468 থেকে 1506 সাল। এখানে মির্জা হুসাইনের দেওয়ান চিত্রায়ন করা হয়েছে, যেটি আরেকটি হচ্ছে নিজামীর খামসা। এখানেও প্রথমে আমরা আসি সুলতান হুসাইন মির্জার দেওয়ানে, যেটি চিত্র হয়েছে 1485 সালে চিত্রিত এবং এটি প্যারিস বিবলিওথেক ন্যাশনালে রয়েছে। হুসাইন মির্জার দেওয়ানে মূলত তার দরবারের একটি চিত্র রয়েছে, আর নিজামীর খামসা যেটি 1496 খ্রিস্টাব্দে চিত্রিত হয়েছে এবং ব্রিটিশ মিউজিয়ামে সেটি সংরক্ষণ করা হয়েছে। এই নিজামীর খামসায় 22টি মিনিয়েচার রয়েছে, তার মধ্যে 3টিতেই কামাল উদ্দিন বিহিজাতের চিত্র অর্থাৎ স্বাক্ষর বিদ্যমান এবং সে থেকে বোঝা যায় যে কামাল উদ্দিন বিহিজাত নিজামীর খামসায় হীরার চিত্রশালাতেও চিত্রকর্ম চিত্রায়ন করেছিলেন। এখানে একটি চিত্র দেখানো হয়েছে যেখানে হুসেন মির্জার যে দেওয়ানের মধ্যে এই চিত্রটি রয়েছে, যেটি হুসেন মির্জার বাগানকে দেখানো হয়েছে। এবার আমরা আসি তৈমুরীয় চিত্রকলার যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য সমূহ এখন আমরা আলোচনা করব। এখানে তৈমুরীয় চিত্রকলার যে বৈশিষ্ট্য সমূহ তা পরবর্তী স্বাভাবিক চিত্রকলাকে উত্তরণে এবং বিকাশের বেশ ভূমিকা পালন করেছিল। সেগুলো হচ্ছে দক্ষ শিল্পী। কামাল উদ্দিন বিহিজাত ছিলেন এখানকার একটি দক্ষ শিল্পী, খলিল ছিলেন একজন দক্ষ শিল্পী এবং আমির শাহী। আমরা ইতিহাস পর্যালোচনা করলে যেটা দেখতে পাই সেটা হচ্ছে, পরবর্তী ক্লাসগুলোতেও এগুলো আলোচনা হবে, তৈমুরীয় শিল্পী যখন হীরাত থেকে তাবরিজে চলে যায় রাজধানী, তখন কিন্তু সাফাভিদের উত্থান ঘটলে তৈমুরীয় যে চিত্রকরগুলো ছিলেন তারা সাফাভি চিত্রকলায় চলে যায়। ফলে তৈমুরীয় চিত্রকলার প্রভাব এবং বৈশিষ্ট্য সাফাভি চিত্রকলায় পরিলক্ষিত হয়। দ্বিতীয় হচ্ছে পৃষ্ঠপোষক। শাহরুখ এবং তার পুত্র বাইসনগুর ছিলেন তৈমুরীয় চিত্রকলার উৎকৃষ্ট পৃষ্ঠপোষক। তাদের পৃষ্ঠপোষকতায় তৈমুরীয় চিত্রকলার উৎকর্ষ সাধিত হয়। বিষয়বস্তু:
বিষয়বস্তু হিসেবে কালিলা ও দিন্না, শাহনামা, সাদির গুলিস্তা এবং নিজামির খামসা এবং মিরাজনামা যে বিষয়বস্তু তুলে ধরা হয়েছে। এবং জীবজন্তু হিসেবে উড়ন্ত পাখি, শিমুর্গ, প্রাণীজগতের প্রতি যে অন্তর্দৃষ্টি এবং বাস্তবধর্মী চিত্র এখানে চিত্রায়ন করা হয়েছে, যেটা আমরা কালিলা ও দিমনার চিত্রাবলীতে দেখলাম। এরপর আসি টেক্সট। টেক্সটের সঙ্গে চিত্রের সমন্বয় সাধন করা হয়েছে তৈমুরীয় চিত্রকলার আরেকটি বৈশিষ্ট্য। এরপর আসি স্থাপত্য। তৈমুরীয় চিত্রকলায় চাকচিক্য এবং আলংকারিক পারস্য স্থাপত্যের নিদর্শন হিসেবে মিনা করা, টালি করা এবং গম্বুজ, খিলান সম্বলিত যে ইমারত রয়েছে, কার্পেটের উপর যে নকশা রয়েছে, সেগুলো চিত্রায়ন করা হয়েছে সেই পাণ্ডুলিপিগুলোতে। পরিবেশ মনোমুগ্ধকর এবং রোমান্টিক পরিবেশ এবং সরপিলজের নদী, মুকুলিত বিশ্ব, পুষ্প এবং দুর্বাঘাস এবং সাইপ্রাস বৃক্ষের যে দৃশ্য দেখেছি আমরা, সেটা কালিলা ও দিমনাতে দেখলাম। এবং শিরিন খসরুর যে নিজামির খামসা পাণ্ডুলিপি, সেখানেও আমরা অবলোকন করেছি। এরপর আসি প্রতিকৃতি। পানচাঞ্চকল এবং পানোচ্ছল প্রতিকৃতি অঙ্কন করা হয়েছে। রেখা, বলিষ্ঠ রেখা এখানে দেখা যায়। পোশাক পরিচ্ছদ, শিরস্থান এবং বর্ম আমরা যেটি দেখলাম নিজামির খামসায়, শিরিন খসরুর ছবিতে। এবং রীতিকৌশল হিসেবে এখানে দেখানো হচ্ছে প্রকাশধর্মী, বাস্তবধর্মী মডেলিং, চাঁদ, তারা, আকাশ এবং রাতের দৃশ্য অঙ্কন করা হয়েছে। এখানে গতিময়তা এবং আলংকারিক পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। রং, দৃশ্যকে প্রস্ফুটিত করার জন্য প্রগাঢ় এবং উজ্জ্বল রং যেমন হলুদ, সোনালী, সবুজ, নীল, বেগুনি এবং হালকা লাল এবং হালকা নীল রং এবং শেডিং এর জন্য প্রচুর প্রাচুর্য এবং বিপরীত রং দেখা যায়। মুখমণ্ডল, আমরা তৈমুরীয় চিত্রকলার যে মুখমণ্ডলের বৈশিষ্ট্য দেখলাম, সেখানে প্রায় মুখকেই গোলাকার মুখ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবার আমরা আসি সাফাভি চিত্রকলা। সাফাভি চিত্রকলা মূলত তৈমুরীয় চিত্রকলার প্রত্যক্ষ উত্তরসূরি হিসেবে সাফাভি চিত্রকলাকে দেখা যায়। এখানকার শ্রেষ্ঠ চিত্রকরগণ হিরাত থেকে তাবরিজে আসেন এবং মুঘল চিত্রকলার শুভ সূচনা করেন। মুঘল চিত্রকলার বিভিন্ন পর্যায় বা যুগ রয়েছে, আমরা সেই সম্পর্কে এক এক আলোচনা করব। প্রথমে আসি শাহ ইসমাইলের যুগ। প্রাথমিক যুগ হিসেবে শাহ ইসমাইল 1502 খ্রিস্টাব্দে যখন তৈমুরীয় বংশের পর সাফাভি বংশ প্রতিষ্ঠা করেন, তখন থেকে মূলত শাহ ইসমাইলের যুগ শুরু হয় এবং 1510 খ্রিস্টাব্দে সাহেবানি খানকে পরাজিত করে হিরাত দখল করে তিনি তাবরিজে যখন তার রাজধানী স্থানান্তর করেছিলেন, তখন দেখা যাচ্ছে যে সেখানে তিনি কামাল উদ্দিন বিহিজাতের প্রচেষ্টায় সাফাভি চিত্রকলার শুভ সূচনা করেন এবং শাহ ইসমাইল 1522 খ্রিস্টাব্দে রাজকীয় শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেন এবং কামাল উদ্দিন বিহিজাতকে সেই শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে নিয়োগ দান করেন। সেখান থেকে মূলত সাফাভি চিত্রকলার যুগ শুরু হয়। এবার আসি শাহ আব্বাসের যুগ। শাহ আব্বাস যখন রাজধানী তাবরিজ থেকে ইস্পাহানে নিয়ে যান, তখন রিজাই আব্বাসী এবং আগাই রিজা এবং মইনুন মুসাব্বির নামে যে সব চিত্রকর ছিলেন, তারা সেখানে চিত্রকলা চর্চা চালিয়ে যান এবং শাহ আব্বাসের যুগের সূচনা হয়। বোখারার যুগ। সাফাভি বংশের যখন বোখারা অর্থাৎ পারস্য বা ইরাক দখল করেন, উজবেকদের দ্বারা যখন হিরাত দখল করে, তখন কামালের কিছু শিষ্য সেখান থেকে পারস্যের বোখারায় চলে যান এবং বোখারায় তাদের প্রচেষ্টায় শিল্প চর্চা শুরু হয়। মূলত সেখান থেকে বোখারা যুগের শুরু হয়। সেখানকার দুজন বিখ্যাত শিল্পী হচ্ছেন মোহাম্মদ মুজাহিব এবং আবদুল্লাহ। সাফাভি চিত্রকলার বিষয়বস্তু, সাফাভি চিত্রকলায় পাণ্ডুলিপি চিত্রায়ন করা হয়েছে এবং বিভিন্ন ধর্মীয় কাহিনী অবলম্বনেও চিত্রাঙ্কন করা হয়েছে। সাফাভি যুগের চিত্রশিল্পীগণ। সাফাভি যুগের চিত্রশিল্পীদের মধ্যে বিখ্যাত ছিলেন কামাল উদ্দিন বিহিজাত, আগা মিরাক, খাজা আব্দুল আজিজ,
সুলতান মোহাম্মদ, উস্তাদ মোহাম্মদ, মীর নাক্কাস, শেখ মোহাম্মদ, মুজাফফর আলী, মির্জা আলী, মীর সৈয়দ আলী, খাজা আব্দুস সামাদ উল্লেখযোগ্য। স্বাভাবিক চিত্রকলার বৈশিষ্ট্য। স্বাভাবিক চিত্রকলার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে রৈখিক পদ্ধতির ব্যবহার। স্বাভাবিক চিত্রকলায় আমরা যেটি দেখেছি, রৈখিক পদ্ধতির ব্যবহার পরিলক্ষিত হয় এবং রৈখিক পদ্ধতি এখানে প্রস্ফুটিত। স্বল্প রঙের ব্যবহার। স্বাভাবিক চিত্রকলার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে স্বল্প রং ব্যবহার করে বিষয়বস্তুকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। নৈসর্গিক উপাদান। স্বাভাবিক চিত্রকলার নৈসর্গিক উপাদানের চিত্র চিত্রায়ন করা হয়েছে, যেমন মিরাজনামায় নৈসর্গিক যে চিত্র সেখানে তুলে ধরা হয়েছে। উড়ন্ত বলাকা এবং পাখি। উড়ন্ত বলাকা এবং পাখিদের মধ্যে দেখা যায় যে সেখানে অনেক চিত্রকর্মে উড়ন্ত বলাকা এবং পক্ষীকে দেখানো হয়েছে। পাহাড় পর্বত, স্পঞ্জের মতো পাহাড় পর্বত এবং পরিপ্রেক্ষিত চিত্রায়ন করা হয়েছে। স্বাভাবিক চিত্রকলার যে বৈশিষ্ট্য এখানে একটি চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে, যেটি তাবরিজে চিত্রিত 1524 থেকে 25 খ্রিস্টাব্দে চিত্রায়ন করা হয়েছে এবং খসরু এবং শিরিনের যে দরবারের দৃশ্য সেটি তুলে ধরা হয়েছে। এখানে পিছনে যে স্থাপত্যিক কর্ম সেটি তুলে ধরা হয়েছে এবং পিছনে যে আসনের কারুকার্য সেটিও তুলে ধরা হয়েছে এবং মাঝখানে যে তিনটি হাঁস জলকেলি করছে সেটি সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, যেটি এই চিত্রকে জীবন্ত করে তুলেছে। এবং রাতের যে তারকা খচিত আকাশ, পুষ্পিত এবং মুকুলিত বৃক্ষগুলোকেও তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে স্বাভাবিক চিত্রকলার বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এরপর আমরা আসি কুণ্ডলাকৃতি মেঘ। স্বাভাবিক চিত্রকলায় কুণ্ডলাকৃতির মেঘ ব্যবহার করা হয়েছে। গোলাকার মুখমণ্ডল। স্বাভাবিক চিত্রকলায় আমরা গোলাকার মুখমণ্ডল, যেমন শিরিন খসরুর যে মুখমণ্ডল দেখানো হয়েছে সেটিও গোলাকার। এবং স্বাভাবিক চিত্রকলার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে পরিপ্রেক্ষিত সৃষ্টি। ডানাযুক্ত ফেরেশতা। আমরা স্বাভাবিক চিত্রকলার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ডানাযুক্ত ফেরেশতা। আমরা পরবর্তী যে চিত্রকর রয়েছেন তাদের যখন আলোচনা করব তখন একে একে আমরা সবই দেখতে পাবো। এখানে ডানাযুক্ত ফেরেশতার মিরাজনামাতে ডানাযুক্ত ফেরেশতার অনেকগুলো চিত্র দেখানো হয়েছে। এখানে স্বাভাবিক চিত্রকলায় শেডিং এর ব্যবহার রয়েছে। স্বাভাবিক চিত্রকলার বৈশিষ্ট্য আরেকটি হচ্ছে মডেলিং এর প্রয়োগ। এখানে একটি চিত্রকর্ম দেখানো হয়েছে যেখানে মিরাজনামায় স্বাভাবিক চিত্রকলা সুলতান মোহাম্মদ এটি চিত্রায়ন করেছেন। এখানে এই বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয়, যেমন কুণ্ডলাকৃতির মেঘ, গোলাকার মুখমণ্ডল, পরিপ্রেক্ষিত, এই যে নীল পরিপ্রেক্ষিত অঙ্কন করা হয়েছে, ডানাযুক্ত ফেরেশতা রয়েছে, শেডিং এর ব্যবহার রয়েছে এবং আগুনের শিখার মতো যে শেডিং সেটি ব্যবহার করা হয়েছে। এরপর আসি বর্ডারের ব্যবহার। স্বাভাবিক চিত্রকলার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বর্ডারে ব্যবহার করা হয় আলংকারিক স্থাপত্য রীতি। স্বাভাবিক চিত্রকলার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে স্থাপত্যিক রীতি। আলংকারিক যে স্থাপত্য রয়েছে তার চিত্রায়ন করা হয়েছে। এবং স্বাভাবিক চিত্রকলায় আমরা হরিণকে দেখেছি প্রাণবন্ত চিত্রাবলী। এই মিরাজনামার যে চিত্রটি যদি কাল্পনিক হয় তারপরেও চিত্রটিকে প্রাণবন্ত মনে হচ্ছে। বাগানের দৃশ্য। আমরা আমির খসরু এবং শিরিনের যে দৃশ্য দেখলাম পিছনের পরিপ্রেক্ষিত হিসেবে বাগানের দৃশ্যকে তুলে ধরা হয়েছে। গ্রামীণ দৃশ্য। স্বাভাবিক চিত্রকলার অনেকগুলো চিত্রই গ্রামীণ দৃশ্য তুলে ধরা হয়েছে, যেটি খুবই প্রাণবন্ত। স্বাভাবিক চিত্রকলায় কাঠি পাগড়ির ব্যবহার পরিলক্ষিত হয়। এখানে একটি চিত্র দেখা হয়েছে। প্রথমে যে বৈশিষ্ট্য বর্ডারের ব্যবহার, এই চিত্রে কিন্তু বর্ডারের ব্যবহার রয়েছে। আলংকারিক স্থাপত্য, এখানে যে তাঁবুগুলো তৈরি করা হয়েছে জ্যামিতিক আলংকারিক স্থাপত্যিক যে রীতি সেটি তুলে ধরা হয়েছে। এখানে হরিণের দেখানো হয়েছে এবং এখানে মজনুকে গলায় শিকল পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তিনজন ব্যক্তিকে তাকে ঢিল ছুটতে দেখা যাচ্ছে, একজন মহিলাকে পানি তুলতে দেখা যাচ্ছে। এখানে একজন মহিলা রান্না করছেন, আরেকজন তরকা কাটছেন। এখানে মাঝখানে একজন মাকে তার সন্তানদের পরিচর্যা করার দৃশ্য দেখানো হয়েছে
এখানে একজন মহিলাকে দুগ্ধ দহনের দৃশ্য দেখানো হয়েছে। এখানে দূরে দুজন রাখালকে তার মেষ চড়ানোর দৃশ্য দেখানো হয়েছে এবং কুণ্ডলাকৃতির মেঘ দেখানো হয়েছে, উড়ন্ত বালাকা এবং পত্রবিহীন গুল্ম বৃক্ষ এবং মুকুলিত পুষ্প বিশিষ্ট একটি বৃক্ষ দেখানো হয়েছে এবং কঞ্জের মতো পাহাড় দেখানো হয়েছে এবং এখানে পত্র বিশিষ্ট একটি বড় বৃক্ষ দেখানো হয়েছে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে এখানে যে চিত্রটি রয়েছে খুবই প্রাণবন্ত চিত্রাবলী, বাগানের দৃশ্য রয়েছে এবং গ্রামীণ যে জীবন সেটি এখানে তুলে ধরা হয়েছে। তাহলে আমরা এই চিত্রের মাধ্যমে সাফাভি চিত্রকলার যে বৈশিষ্ট্য সেটি তুলে ধরা হয়েছে। এই চিত্রকর্মটি খামসার যিনি মীর সৈয়দ আলী এটি 1539 থেকে 43 খ্রিস্টাব্দের মধ্যে চিত্রায়ন করেছেন বলে অনুমান করা হয়। এরপর আমরা আসি জালাইরি চিত্রকর্ম। জালাইরি চিত্রশালার পরিচয় হচ্ছে এটি ইলখানি বংশের পতনের পর ইরাক এবং পারস্য জয় করে জালাইরি বংশ প্রতিষ্ঠিত হয়। শাসক আহমেদ জালাইরি ছিলেন একজন অভিজ্ঞ চিত্রকর এবং হস্তলিপি বিশারদ। জালাইরি চিত্রকলার পরিচয় হিসেবে আমরা জানি 1335 খ্রিস্টাব্দে আবু সাইদের মৃত্যুর পর ইলখানি বংশের পতন ঘটে এবং তখন মঙ্গোলীয় দুটি জাতি চুপানিদ এবং জালাইরি নামক দুই মঙ্গোলীয় জাতি এখানে জালাইরি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। তবে চুপানিদ বংশ খুব ক্ষণস্থায়ী হয়েছিল এবং তারা তাবরিজ এবং বাগদাদ দখল করে এই জালাইরি চিত্রকলার শুভ সূচনা করেন। আহমেদ জালাইরি সময় এই জালাইরি চিত্রকলার সমৃদ্ধি এবং স্বর্ণ শিখরে আরোহণ করেন। শামসুদ্দিনের শিষ্য জুনাইদ ছিলেন জালাইরি চিত্রকলার একজন মর্যাদা সম্পন্ন চিত্রকর, যিনি জালাইরি চিত্রকলার মর্যাদা বৃদ্ধি করেছিলেন এবং জালাইরি বংশের শাসন আমলে তাবরিজ এবং বাগদাদে পাণ্ডুলিপি চিত্রায়ন করা হয়। যে সমস্ত পাণ্ডুলিপি চিত্রায়ন করা হয় সেটা হচ্ছে মঙ্গল জাতির ইতিহাস রশিদউদ্দিনের এবং জামিউত তাওয়ারিখ, সেটিও রশিদউদ্দিনের একটি পাণ্ডুলিপি চিত্রায়ন করা হয়। প্রধান চিত্রশালা ছিল দুটি, একটা হচ্ছে তাবরিজ চিত্রশালা এবং একটি হচ্ছে বাগদাদ চিত্রশালা। এই দুটি চিত্রশালায় চিত্রিত পাণ্ডুলিপি সমূহ হচ্ছে কাজউইনের আজাইব আল মাখলুকাত, যেটি 1388 খ্রিস্টাব্দে বিবলিওথেক ন্যাশনালে চিত্রায়ন করা হয়েছে এবং এখানে একটি চিত্র দেখানো হয়েছে যেখানে বিবলিওথেক ন্যাশনালে চিত্র হয়েছে কিতাব আল বুলহানের একটি চিত্রকর্ম, হুসাইন লেখা কিতাব আল বুলহান, যেটি 1409 খ্রিস্টাব্দে বর্লিন লাইব্রেরিতে চিত্রায়ন করা হয়েছে। খাজু কিরমানের দেওয়ান, এটি 1396 খ্রিস্টাব্দে চিত্রায়ন করা হয়েছে এবং ব্রিটিশ মিউজিয়ামে সেটি সংরক্ষণ করা হয়েছে এবং সুলতান আহমেদ জালাইরির যে দেওয়ান গ্রন্থটি রয়েছে সেটি 1402 খ্রিস্টাব্দে চিত্রায়ন করা হয়েছে এবং ফিয়ার গ্যালারি ওয়াশিংটনে সেখানে সংরক্ষণ করা হয়েছে। এখানে এই গ্রন্থটি বুলহান কিতাব আল বুলহান গ্রন্থটি মূলত একটি জ্যোতিষশাস্ত্রের উপর লিখিত আরবি গ্রন্থের অনুবাদ গ্রন্থ। এটি জ্যোতিষশাস্ত্রের উপর লিখিত গ্রন্থটি আরবিতে অনুবাদ করে সেটি পাণ্ডুলিপি চিত্রায়ন করা হয়েছে। রচনা করেন আবু মাসার আল বলখি এবং খাজু কিরমানের যে দেওয়ান 1396 সালে যেটি চিত্রিত হয়, এখানে মীর আলী ইলিয়াস এর অনুলিপি প্রস্তুত করেন এবং শ্রেষ্ঠ চিত্রকর ছিলেন জুনাইদ নাক্কাশ। এই পাণ্ডুলিপিতে চিত্রায়ন করা হয়েছে জুঁই বাগানে রাজকুমার হুমায়ুন এবং রাজকুমারী হুমায়ুনের যে ভোজনরত দৃশ্য সেটি তুলে ধরা হয়েছে এবং আরেকটি হচ্ছে রাজকুমার হুমায়ুন এবং রাজকুমারী হুমায়ুনকে আঘাতরত অবস্থার যে দৃশ্য সেটি তুলে ধরা হয়েছে। এরপর আসি সুলতান আহমেদ জালাইরির যে দিওয়ান 1402 খ্রিস্টাব্দে চিত্রিত হয়েছে এবং পিয়ার লাইব্রেরিতে ওয়াশিংটন সেটি চিত্রায়ন করা হয়েছে এবং এখানে আরেকটি দৃশ্য দেখানো হয়েছে, সেটি হচ্ছে সুন্দর হস্তলিপি এবং আলংকারিক পদ্ধতিতে অঙ্কিত লতাপাতা এবং ফলমূল চিত্রিত হয়েছে। এই কিতাবুল বুলহানের একটি চিত্র হিসেবে এখানে কিম্ভূত কেমাকার একজন ব্যক্তির চিত্র তুলে ধরা হয়েছে।
এখানে এটি বাগদাদ চিত্রশালায় চিত্রিত এবং যেটা বলা হচ্ছে যে রঙের উজ্জ্বলতা নেই এবং স্বল্প রং ব্যবহার করে গভীর মমত্ববোধের সাথে চিত্রটি চিত্রায়ন করা হয়েছে। এরপর আসি জালাইরি চিত্রকর্মের বৈশিষ্ট্য। চীনা বৈশিষ্ট্য যেগুলো পরিলক্ষিত হয় তার মধ্যে হয়েছে হলুদ সিল্কের পোশাক। জালাইরি চিত্রকর্মের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে হলুদ সিল্কের পোশাক পরিধান করা অবস্থায় দেখানো হয়েছে, জীবজন্তুর প্রতিকৃতি এবং স্বল্প রঙের ব্যবহার। ব্রকেটের পরিধেয় পোশাক এখানে দেখানো হয়েছে, ভাঁজ বিশিষ্ট পোশাক পরিচ্ছদ দেখানো হয়েছে এবং চীনা পাখি, ফোনিক্স, ড্রাগন এবং বককে উপস্থাপন করা হয়েছে। চীনা বৈশিষ্ট্য হিসেবে জালাইরি চিত্রকর্মের মধ্যে রয়েছে স্বল্প শস্ত্র সম্বলিত এবং শিরোভূষণ পরিহিত প্রতিকৃতি, বর্ম কুণ্ডলাকৃতি মেঘখণ্ড, অমসৃণ পাহাড়, প্যাগোডা এবং ড্রাগনের চিত্র তুলে ধরা হয়েছে। পারস্য রীতি হিসেবে পোশাক পরিচ্ছদে সোনালী নকশা ব্যবহার করা হয়েছে, মুকুলিত বৃক্ষ দেখানো হয়েছে, সিংহাসনের দৃশ্য দেখানো হয়েছে, স্পঞ্জের মতো পাহাড় সেটিও হচ্ছে পারসিক বৈশিষ্ট্য হিসেবে জালাইরি চিত্রকর্মের মধ্যে দেখা যায়। প্রবাহিত ঝর্ণা এটিও জালাইরি চিত্রকর্মের আরেকটি বৈশিষ্ট্য। রোমান্টিক প্রাকৃতিক দৃশ্য যেটিও জালাইরি বৈশিষ্ট্য। আলংকারিক পদ্ধতি এবং অতীব উজ্জ্বল রং পারসিক বৈশিষ্ট্য হিসেবে জালাইরি চিত্রকর্মের মধ্যে দেখা যায়। এছাড়াও পারস্য বাগান, সাইপ্রাস বৃক্ষ, মুকুলিত বৃক্ষ এটিও জালাইরি চিত্রকলার অন্যতম এক বৈশিষ্ট্য। উড়ন্ত পাখি এবং বিভিন্ন রঙের সমাবেশ তার চিত্রকলায় দেখা যায়। ঝর্ণাধারা এবং গুণগুণতাও এই পারসিক রীতি হিসেবে জালাইরি চিত্রকর্মে পরিলক্ষিত হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ তিনটি যুগের বৈশিষ্ট্য আলোচনা করলাম। সেই যুগের প্রেক্ষিতে আমরা এখানে তিনটি একই বিষয়বস্তুকে কেন্দ্র করে চিত্রিত চিত্রকর্ম উপস্থাপন করেছি। এই চিত্রগুলো থেকে সত্যিই কোন যুগের কোন চিত্রকর্ম বের করা সত্যি খুব কঠিন, কারণ সঠিকভাবে এর বৈশিষ্ট্য প্রত্যেকটি চিত্রশালার বৈশিষ্ট্য না জানলে এই চিত্রকর্মগুলো কোন যুগের বা কোন চিত্রশালা সেটি আইডেন্টিফাই করা খুবই সত্যি খুব কঠিন। প্রথম চিত্রটিতে সোনালী আকাশের ব্যবহার করা হয়েছে, যেখানে সাইপ্রাস বৃক্ষ দেখানো হয়েছে, স্পঞ্জের পাহাড়, ঘাসফুল এবং অর্ধনগ্ন বা নগ্ন অবস্থায় শিরিনকে যে খসরুর আবিষ্কার সেটি দেখানো হয়েছে, ঠোঁটে হাত আঙ্গুল রাখা সেটি বিস্ময় প্রকাশের একটি চিত্র দেখানো হয়েছে। একই চিত্র এখানে দেখানো হয়েছে, পার্থক্য শুধু হচ্ছে এখানে রঙের সাথে এখানে আরেকটু উজ্জ্বল রং ব্যবহার করা হয়েছে। এখানে সোনালী আকাশের ওপর কুণ্ডলাকার মেঘ ব্যবহার করা হয়েছে, যেখানে স্বাভাবিক চিত্রকলায় আমরা দেখেছি। এখানে স্পঞ্জের মতো পাহাড় এবং বিভিন্ন রঙের যে পাথর দেখানো হয়েছে এটি স্বাভাবিক চিত্রকলার বৈশিষ্ট্য, এবং যে সচকিত ঘোড়ার যে দৃশ্য দেখানো হচ্ছে সত্যি এই চিত্রটি খুবই অনবদ্য। এখানে আরেকটি চিত্র একই বিষয়বস্তুকে কেন্দ্র করে এখানে আরেকটি চিত্রকর্ম তুলে ধরা হয়েছে, তবে এখানে মুখমণ্ডলকে এই চিত্রগুলো থেকে আলাদা মনে হচ্ছে, রঙের আধিক্য দেখা যাচ্ছে এবং এখানে পাহাড়ের উচ্চ শিখরে এখানে দেখানো হয়েছে দুটোতেই খসরুকে ঘোড়ায় অবস্থান করছে। এখানে মেঘের আকারটা আলাদা করা হয়েছে এবং পত্র বিশিষ্ট যে গাছের রঙের ব্যবহার করা হয়েছে যা এই চিত্রগুলোতে নেই। তাহলে এখন আমরা দেখব এটি হচ্ছে তৈমুরীয় চিত্র, এটি হচ্ছে স্বাভাবিক চিত্র, যেহেতু এখানে একটি বর্ডারও ব্যবহার করা হয়েছে। স্বাভাবিক চিত্রের এটি আরো একটি বৈশিষ্ট্য। এখানে একটি চিত্র যেটি বোখারায় চিত্র এবং এখানে রঙের আধিক্য দেখা দেওয়ায় এই চিত্রকর্মগুলো থেকে এগুলোকে আলাদাভাবে চেনা যাচ্ছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যখন পড়ব এই বিষয়গুলো খুব মনোযোগ সহকারে পড়ে চিত্রগুলো দেখে আমরা সেটা মনে রাখার চেষ্টা করব। আমরা আরো জ্ঞান অর্জন করতে চাইলে স্বাভাবিক চিত্রকলা বা তৈমুরীয় বা এখানে সহায়ক গ্রন্থগুলি হিসেবে আমরা যেটি দেখব এ কে এম ইয়াকুব আলী, মুসলিম স্থাপত্য ও শিল্পকলা,
ABM হোসেন, আরব স্থাপত্য, অধ্যাপক ডক্টর সৈয়দ মাহমুদুল হাসান, মুসলিম শিল্পকলা ও স্থাপত্য, প্রফেসর মোহাম্মদ আব্দুল করিম এবং ডক্টর আবুল কালাম, মুসলিম স্থাপত্য ও প্রত্নতত্ত্বের বিকাশ। ব্র্যান্ড বারবারার যেটি ইসলামিক আর্ট লন্ডন থেকে যেটি প্রকাশিত হয় 1963 সালে। এই গ্রন্থগুলোর সহায়তা নিয়ে আমরা এই বিষয়গুলো আরো বিশদভাবে জ্ঞান লাভ করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।